আমাদের সংসারে প্রচুর কাজ থাকে, আর সেই কাজগুলো প্রতিদিন যে করা, তার জন্য কিন্তু একটা এক্সট্রা এনার্জি লাগে। আর আমার যা বয়স, এই বয়সে এনার্জি খুব একটা কিন্তু মানে আমাদের আসে না। তবু আমি কিভাবে এই বয়সে এত জিনিসপত্র সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকলো প্রচুর প্রচুর কাজ আমার সংসারের। তো তোমরা আমার সাথেই থাকো। আশা করি আমার এই কথাগুলো শুনলে তোমরাও কিন্তু অনেকটাই এনার্জি পাবে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর ঘড়িতে পুরো মানে ঘড়ির 12টা বেজে গেছে। তো আমি খেয়াল করিনি কিন্তু সকালবেলা, জানো তো, এখন এডিট করতে এসে দেখছি যে ঘড়ির তো পুরো 12টা বেজে গেছে। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 5টা 15 থেকে 20 এরকম হবে। খুব সকাল সকাল কিন্তু তোমাদের সামনে আজকে আমি চলে এসেছি। আর সংসারে প্রত্যেক দিন যদি খুব ভালোভাবে কাজ করতে হয়, তাহলে সকাল সকালই ঘুম থেকে আমাদের উঠতেই হবে প্রত্যেকেরই। আর আমার এই বয়সে না ঘুম দেখবে কি আস্তে আস্তে কিন্তু একটু একটু করে কমতে থাকে। তো সেই কারণে খুব তাড়াতাড়ি আমি উঠতে পারি। আর তারপরে তোমরা সবাই জানো আমার প্রচুর হাই প্রেশার। তো ওই হাই প্রেশার যাদের থাকে তাদের একটু ঘুম কমের টেন্ডেন্সি থাকে, এটা আমার আছে। এবার সবার হাই প্রেশারে হয় কি না জানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা ঘটে। যাই হোক, তো এই বয়সে এনার্জি মানে আমার যা বয়স, আমি যে কিন্তু তোমাদের বারবারই বলি যে আমার বয়স আমার বয়স, কিন্তু এই যে আমার বয়স বলাটা, এটা কিন্তু আমি মনে মনে ভাবি না যে আমার বয়স হয়েছে। আমি কিন্তু সব সময় এনার্জেটিক থাকার চেষ্টা করি। বয়সটা কথাতে আছে না যে সংখ্যা মাত্র, সেটাই কিন্তু ভাবার চেষ্টা করি। আমাকে যে যতই বোঝানোর চেষ্টা করুক না যে আমার বয়স হয়েছে, আমি কিন্তু সেটাকে নিই না। কারণ আমার অনেক প্রিয়জনই আছে আমাকে বারবার বোঝায় যে আমার বয়স হয়েছে, কিন্তু আমি না তাদেরকে ইগনোর করি, ভাবি যে না, আমার বয়সটা শুধুই সংখ্যা। কারণ আমি মন থেকে বুড়োটা হতে চাই না। আর অনেক দিন পর্যন্ত কিন্তু আমি এই মন থেকে যে বলে না ইয়াং থাকা, মানে বার্ধক্য না আসা, সেটা আমি চাই। আর আসল কথা কী বলো তো, অনেকেই আমরা জানি না বা আমরা মানতে চাই না যে শরীর আর মন দুটো কিন্তু আলাদা জিনিস। শরীর তোমার বয়স হলে পরে সেখানে কিন্তু বার্ধক্য দেখা দেয়, ঠিক কথাই। কিন্তু মনের যদি বার্ধক্য না আসে, যতই শরীরের বার্ধক্য আসুক না কেন, সেক্ষেত্রে কিন্তু দেখবে আমাদের মনটা সবসময় আনন্দে থাকে। আর সবসময় পজিটিভ চিন্তাটা করতে হবে, নেগেটিভ চিন্তা করা যাবে না। যারা অতিরিক্ত নেগেটিভ চিন্তা করে তারা দেখবে কখনো ভালো থাকে না। আর তাদের পাশের লোকগুলোকেও কিন্তু তারা ভালো থাকতে দেয় না। তো সেই কারণে কি বলো তো, আমাদের সবসময় মনে রাখতে হবে পজিটিভ থাকতে হবে। খারাপ চিন্তা মানে কারো বিষয়ে আমরা নেগেটিভ চিন্তা করব না। বেশি যদি নেগেটিভ চিন্তা করি না, সেই নেগেটিভগুলো ঘুরে কিন্তু তার দিকে যাবে না, আমার নিজের দিকেই চলে আসবে। আর তারপর দেখবে আমি নিজেই ভালো নেই। তো এইগুলো আমি কিন্তু বিশ্বাস করি মন থেকে। আর এই ছোট ছোট জিনিসগুলো আমি মানার চেষ্টা করি। আর তোমরাও এইভাবে মানার চেষ্টা করবে। বা কারো ঘাড়ে আমরা দোষ দিয়ে দিই না, সবসময় দেখবে অন্যের ঘাড়ে দোষ দিয়ে দিতে আমরা সবাই খুব ভালোবাসি। এগুলো কিন্তু করা যাবে না। এগুলো করলে কি হবে, আমার কিন্তু নিজের ঘাড়েই সমস্ত জিনিস ঘুরে ফিরে আসবে। আমরা সবাই বিশ্বাস করি না, যে ভগবান বিশ্বাস করে সে ভগবান, যে আল্লাহ জিসাস যাই বলো না কেন, সেগুলো কিন্তু ঘুরে তোমার দিকে চলে আসবে। আমাকে কদিন আগে এক বোন বলেছিল যে এত কিছু করি তারপরেও আমার সংসারের উন্নতি হয় না। তো আমরা কিন্তু যে শুধু পুজো দিলেই আমার সংসারের উন্নতি হবে, আমি যে ছোটো ছোটো টোটকাগুলো বলি, শুধু যে ওই টোটকাগুলো করলেই সংসারের মানে আমরা অনেক টাকা পয়সা পেয়ে যাবো, এই ধারণাটা আমাদের অনেকেরই আছে। এই জিনিসটা কিন্তু হয় না। আমাকে একদম আপাদ মস্তক মানে নিজেকে সব সময় কিন্তু পজিটিভ ভাবতে হবে। লোকের জন্য খারাপ চিন্তা করায় এটাও কিন্তু আমার সংসারের একটা অমঙ্গল ডেকে আনে। তো এই জিনিসগুলো থেকে আমরা বিরত যেন থাকি। আর এই ধরনের সমস্ত কিছু যদি আমরা মানি, দেখবে মানে মোদ্দা কথা হলো অন্যের কারো খারাপ ভাববো না। আর আমরা সবসময় কী বলতো সম্মান করব, যে কোনো সম্পর্কই হোক না কেন। আমি বড় হয়েছি বলে আমি ছোটোদেরকে সম্মান করব না, সেটা যেন না হয়। তোমার যে কোনো সম্পর্কে সম্মানটা ভীষণই কিন্তু দরকার। দেখবে অনেকেই বলে যে দোষ করেছে, তুমি দোষ করেছো, এই কথাটা যদি কেউ বলে, তুমি যদি দোষ না করে থাকো তাহলে কিন্তু তোমার কোনো ক্ষতি ঈশ্বর করবে না। কারণ তুমি যে কাজটা করোনি সেই কাজটার জন্য যদি তোমাকে কেউ বলে, উল্টো কিন্তু তার ঘাড়েই যাবে। কারণ বারবার মিথ্যে বললেই কিন্তু সেটা সত্যি হয়ে যায় না, এটা আমার বিশ্বাস।
তো এই ধরনের এই সমস্তগুলো আমি একটু মানার চেষ্টা করি। মন আমার প্রচুর প্রচুর খারাপ থাকে একা থাকার জন্য। তারপরে আমাকে পারিপার্শ্বিক অনেক রকম কথা এখনও অবধি আমাকে শুনতে হয়। হয়তো আমি আমরণ কাল অবধি শুনবো, আমার মৃত্যু যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো আমাকে শুনতে হবে, বা আমি ততক্ষণ পর্যন্ত হয়তো ভালো হতে পারবো না। আমার মৃত্যুই পারবে ভালো কাউকে প্রমাণ করতে যে আমি ভুল ছিলাম না, বা আমি ভালো, আমি খারাপ নই। ততক্ষণ পর্যন্ত আমি বা আমরা প্রমাণ করতে পারি না যে আমরা করিনি বা আমরা ভালো, আলটিমেট আমরা যে খারাপ নই। কিন্তু সেটা মৃত্যু যখন মানুষের ঘটে, দেখবে আমরা মৃত্যুর পর সবাইকে কত বলি না, কি ভালো ছিল, মানে তার তখন প্রশংসা করি। বেঁচে থাকতে কিন্তু তার প্রশংসা আমরা করি না। তো এই ধরনের যে নেগেটিভ চিন্তাভাবনা, এইগুলো যত কম করবে দেখবে এমনিই তুমি এনার্জি পেয়ে যাবে। আর আমার এই বয়সে এনার্জি আমি ওইভাবেই চেষ্টা করি। আর নিজে নিজে খুব গান শুনি, ভালো থাকার চেষ্টা করি, মন খারাপের মধ্যেও আমি চেষ্টা করি। ঈশ্বরের তো আরাধনা করতেই হয়। তারপরেও কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলছি, আমি কিন্তু বাড়ি থেকে বেরোই না, একদম গুনে গুনে বেরোই। হ্যাঁ, আমি যাই না, কারণ এখন মেয়ে চলে যাওয়ার পর থেকে আমার একদম কিন্তু ঘরবন্দি যে জীবন, সেই ঘরবন্দি কিন্তু আমার জীবন হয়ে গেছে। আমার ভালোও লাগে না কোথাও যেতে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে কোথাও যাওয়া মানেই হলো আমি ভাবি আমার ভিডিও এডিটিং করা, আমার ভয়েস দেওয়া, এই ধরনের কাজগুলো আমি করে ফেলতে পারবো ততক্ষণে। আর এখন যা গরম পড়েছে, বাইরে বেরোনোর কথা বললেই একদম মানে কি বলবো, মানে চোখ ধাঁধিয়ে যায় পুরো না। তো সে কারণে কোথাও যাওয়ার প্রশ্ন কিন্তু কারোই নেই, আর কারো বাড়িতেই কেউ এই গরমে বেড়াতে যেও না। যে যায় তারও কষ্ট, আর যার বাড়িতে যায় তার তো মানে একেবারে কষ্টের আর সীমা নেই। আর এখন 6টার জলে কিন্তু আমি দেখো এটা করে নিলাম, মানে জল 6টা থেকে 7টা পর্যন্ত থাকে। তো আজকে আসলাম, আর হাতে কিন্তু আছে প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি। নিজে নিজে যখন খুব ভালো থাকার চেষ্টা করি না, তখন আমি দেখেছি আমি অনেক কাজ করার মানে আমি করতে পারি। আর এত গরমের মধ্যে সবাই না একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবে, মানে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তো তাপটা বেড়ে যায়। তো সেই কারণে কাজ করতে গেলেও কিন্তু খুব পরিশ্রম লাগে। একটু সকাল সকাল করলে পরিশ্রম তো লাগে, তবুও একটু যেন কম লাগে। আগের দিন আমি তোমাদেরকে বলেছি যে আমার হাজব্যান্ড তো কেনাকাটা একদমই পছন্দ করে না, মানে ঘর সাজানোর জিনিস কেনার কথা বললে তো সবার আগে জানো তো ওর মাথাটা মনে হয় গরম হয়ে যায়। তো এটা শুনে সুমিতা আমাকে বলেছিল যে ওর হাজব্যান্ডও নাকি ওই রকমই, মানে খুব বকবক করতো কিনলে পরে, তারপরে নাকি ঘর সাজালে দেখলে তখন আর কিছু বলে না, যে ভালোই লাগছে। তো আমার হাজব্যান্ডও অনেকটা ওই রকমই, প্রথমে খুব বকবক করে, তারপরে কিন্তু যখন দেখে না ভালো মানে লাগছে, তখন কিন্তু একটু মনে মনে খুশি হয়, কিন্তু সেটাও সে আমাকে বলবে না তখন। আর এটা শুনে কিন্তু সঞ্জিতাও বলেছে। তো আমার এত হাসি পেয়ে গেছে ওর কথাটা শুনে, যে ওর হাজব্যান্ড নাকি বলছে শুধু খাওয়া খাওয়া ছাড়া নাকি আর কিছুই ভালোবাসে না, ভালো মন্দ খাবে তাহলেই হলো, ঘর সাজানো গোছানোর কোনো দরকার নেই। হ্যাঁ, ও ঠিকই বলেছে, হাজব্যান্ডগুলো ওরকমই হয়, ভালো ভালো খেতে পারবে, মানে একটা কিছু ধরো 100 টাকা দিয়ে কেনার জিনিসও যদি হয়, সেটা কিনতে গেলে হাজব্যান্ডের খুব বুকে ব্যথা লাগে। আর 500 টাকার খাবার কিনে নিয়ে ঘরে চলে আসবে, সেবেলা কিন্তু কোনো বুকে ব্যথা লাগে না। হয় কি না বন্ধুরা, এটা তোমরা দেখবে, ছেলেরা হলো এত খেতে ভালোবাসে, কিন্তু ঘর সাজানোর 100 টাকার জিনিস কিনতে বললে কিন্তু করবে না। আমার সাথে কিন্তু এটা খুব হয়। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, সকালবেলা কিন্তু আমি সমস্ত কাজ সারার পর আমি ঠাকুরের সকালের পুজো দিয়ে তারপর বাসন টাসন মেজে দেখো ফুল বেলপাতা কিনে নিয়ে এসেছি, আমাদের এখানে খুব কাছেই পাওয়া যায়, সেখান থেকে এনে আমি সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আজ তো বৃহস্পতিবার, তো সেই কারণে পুজোর টাইমটা অনেকটা বেশি লাগে। তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি বৃহস্পতিবারের পুজোটা, তোমরা দেখতে চাইলে কিন্তু আমার প্লে লিস্টে যেও। আর অনেক দিন আগে স্বপ্না আমাকে বলেছিল যে প্লে লিস্ট বানিয়েও দিদি, তোমার পুজোর ব্লগগুলো দেখতে ভালো লাগে। তো স্বপ্না আমি বানিয়েছি, তোমরা কিন্তু দেখো আমার প্লে লিস্টে সমস্তটা আমি পুজোর যে ব্লগ সেগুলো দিয়েছি, মানে খুব সহজে খুঁজে পেয়ে যাবে যে কোনো পুজোর, মানে যদি চাও আমার কাছে যে কটা আছে আর কি আমি সেখানে দিয়ে দিচ্ছি। আর এরপরেও যখন আমি পুজোর ব্লগ বানাবো ওখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে যদি পরে দেখতে চাও। আর ঘিয়ের প্রদীপ দিয়ে মা লক্ষ্মীকে একটুখানি আমি আগে আরতি করে মাকে কিন্তু আমি এখন স্নানে নিয়ে যাব। তো ঘিয়ের প্রদীপ অবশ্যই দিও, আর একটু ধূপকাঠিও দেখাবে। স্নান টান করিয়ে দেখো আমি আমার মা লক্ষ্মীকে একদম হলুদ বস্ত্র, পুরনো বস্ত্রই মানে ধোয়া বস্ত্র, সেটা আমি পরিয়ে দিয়েছি আমার মা লক্ষ্মীকে। মা লক্ষ্মীকে জানো তো, যখন এই নিচতলার কাজ হয়েছে না, আর মা লক্ষ্মীর যে গ্লেজটা নষ্ট হয়ে গেছে। ধান আর দুব্বো অবশ্যই দেবে।
আর বন্ধুরা, আমার গলার আওয়াজ জানো তো, সেই যে পড়ে গেছি না, তারপর থেকে কিন্তু একদম আমি উলু তো কোনোদিনও দিতে পারি না। কীরকম ফাটা বাঁশের মতন আওয়াজটা শুনতে পেলে? একদম গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আর এই যে নতুন এনেছি কিসের জন্য দেখো, এই কাজে ব্যবহার করার জন্য। তোমরাও এরকম করো। আমি মাটি দিই না, সিংহাসনের মধ্যে মাটি দিয়ে করলে না কী হয় বলো তো, পড়ে যায়। তো আমার কাছে যেহেতু গঙ্গা মাটি নেই, সে কারণে আমি ওখানে মাটি দিই না। কোনো পুজো কোজাগরি বা লক্ষ্মী পুজো যখন স্পেশাল দিন হয় তখনই কিন্তু আমি মাটি দিই। মানে গঙ্গা মাটি কোথায় পাবো? ওই ফুল গাছের গোড়ার মাটি। 1 টাকা কয়েন, একটা হর্তুকি আর 3টে বা একটা এরকম দুব্য দিয়ে দেবে। আর জানো তো, আমি আমসরা এখানে কোনো দিনই ভালো পাই না। আমি কত গিয়ে ফুলওয়ালাটাকে বলি যে বাবু তুই আমাকে একটা ভালো দেখে আমসরা দে, থাকেই না। না, আমের সরা না শাখা বলে, যাই হোক। তো কলা দেবে এইভাবে। আমি তো কলা দিই, আমাকে একজনা বলেছিল যে কলা নাকি দেয় না। তো যাই হোক, আমি জানি না তাদের কী নিয়ম, আমাদের কিন্তু কলা দেয়। আর যাদের যা নিয়ম তোমরা সেটাই করবে। আর এই প্লেটটা দেখো আমি এইখানটাতে দিলাম, ভেবেছিলাম প্রথমে জায়গা হবে না। আমি কিন্তু 3বারই উলু দিয়েছি, তোমাদের হয়তো 1বার 2বার করে শুনিয়েছি। আর যা গলার ভলিউম, সেটা আর মানে আমার লজ্জা লাগছে। আর এই তুলসী মঞ্জুরি গাছে হয়েছিল, তো আজকে কিন্তু দেখো গোপুসোনা রাধা মাধবের চরণে আমি দিয়েছি। তোমাদের এরকম তুলসী মঞ্জুরি হয়ে গেলে তোমরা কিন্তু মাঝে মাঝে দেবে। এই সিজনে কিন্তু তুলসী গাছে মঞ্জুরি আসে। তারপর তো সমস্ত পুজোর শেষে কিন্তু মাকে আজকে অবশ্যই ঘিয়ের প্রদীপ দিও। আর আজকে দেখো আমি যেরকম পেরেছি আর কি জোগাড় করতে, মিষ্টি একদমই মায়েদের দিনই আজকে, যেহেতু আমার খুবই মানে বারণ, সেই কারণে ওই একটু ফল যা যা ছিল আর কি ঘরে, সেটাই আমি দিয়ে দিয়েছি আজকে মাকে। তো পুজো আমার কমপ্লিট, এবার যাচ্ছি আমি রান্নায়। আর আজকের রান্না আমার সবচাইতে ফাঁকিবাজি রান্না। দেখেছো, আলু চচ্চড়ি করেছি, আর ওখানে সাইডে দেখতে পাচ্ছ উচ্ছে সেদ্ধ। আমার তো লবণ খাওয়া বারণ, আমি কিন্তু লবণ দিয়ে খাবো না, এমনিই খাবো, মনে ছিল না। যাই হোক বন্ধুরা, আমি খেয়ে নিয়েছি একদম খাবার। এখন এসছে একদম সন্ধ্যের পরে। এটা একটা ব্লাউজ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ব্লাউজটা কেন দেখাচ্ছি এখনই তোমাদেরকে আমি বলছি। তো পেছনের যে ডিজাইনটা, মানে পিঠের ডিজাইনটা, তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা যে কী ডিজাইন? আমি না খুব একটা ডিজাইন ব্লাউজ পরি না। যাই হোক, এরকম একটা ডিজাইন আমি দিয়েছি। আমি অনলাইনে দেখেছিলাম কয়েকটা ব্লাউজের ডিজাইন, তো একদম সিম্পল যেটা সেটা। আর এই দেখো একটা শাড়ি, কেমন লাগছে বন্ধুরা তোমরা আমাকে বলো তো দেখি। এই শাড়িটা আমার শাড়ি অবশ্যই এটা। তো আমি পরবো, এখনই পরবো। কোথায় যাব? আজকে অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে আমি যাচ্ছি। তো দেখো ব্ল্যাকের ওপরে, কিন্তু ব্ল্যাকের ওপরে সিলভারের কাজ, আর কিছুটা মনে হয় গোল্ডেন, আমি বুঝতে পারছি না। যাই হোক, না সিলভারেরই কাজ। আর এটা হচ্ছে আঁচল, বডিটা গেছে ব্ল্যাক। তো এই শাড়িটা পরে এখন আমি যাব বিয়ে বাড়িতে। তো কেমন লাগলো এই শাড়িটা, মানে তোমরা কি বুঝতে পারলে? তা আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই বলো আর কি। বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি একদম শাড়ি পরে, দেখো। আর এই ব্লাউজটার কাটিংটা হচ্ছে এরকম, আর এটাই পরলাম। শাড়ি পরে পারি না না বন্ধুরা। দেখো এই আঁচলটা, আমি আঁচলটার মানে এই পাটটার জন্য কিন্তু আমি শাড়িটা কিনেছি। আর অক্সিডাইসি পরলাম, এটা সেই সোনাঝুরিনগর থেকে কিনেছিলাম। এতদিন তো পরিনি, প্রথমবার পরলাম। আর কেমন লাগছে এরকম কিনা জানিও। তো চলো বন্ধুরা, পারলে তোমাদেরকে একটুখানি দেখাবো আমি কোথায় যাচ্ছি, মানে পাড়ারই। তো চলো। এই দেখো বন্ধুরা, বলতে বলতে চলেও এলাম বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি নয়, আজকে রিসেপশন। আর দেখো দাঁড়িয়েই আছে কিন্তু বড়মশাই। বড়মশাই মানে আমাদের এখানকারই ছেলেও, ওর আজকে রিসেপশন। তো চলো ভেতরটা দেখাই। আর দেখো ঝাড়টা চেনা কি না, একদম সেম টু সেম ঝাড়। আর কি সুন্দর লাগছে দেখো, সাজিয়েছে এন্ট্রিটা, ভীষণ ভীষণই কিন্তু সুন্দর। আর বাড়িতে আমার কেউ নেই, মেয়ে থাকলে আসতো, ওর বাবা থাকলে আসতো, কোনোটাই তো হয়নি। ওর বাবা ইলেকশনের জন্য আসতে পারেনি। তো যাই হোক, আমি একাই চলে আসলাম। আর পাড়ারই সবাই, কারো না কারোর সাথে সবার মানে আমার দেখা হয়ে যাবেই যাবে। তো চলো বউ দেখাই এক ঝলক, বেশিক্ষণ দেখাবো না। আর ওই যে শাশুড়ি মা, লাল ব্লাউজ পরা দেখতে পাচ্ছ, একদম গ্রে কালারের শাড়ি। ওনার সাথে আমাদের ভীষণ ভাব, উনি ভীষণ মিশুকি, মানে একদম আমার মতন। আমি যেরকম কথা বলতে খুব ভালোবাসি, তো উনিও কিন্তু ভীষণ ভালোবাসে। তো দেরি করলাম না, ওখানে 2-5 মিনিট দাঁড়িয়ে সাথে সাথে চলে আসলাম। তো দেখো খাওয়ার এখানে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। খেতে বসার আগেই দেখেছো, হ্যাঁ আমি কিন্তু মুখ প্যাচ প্যাচ করছে। প্রথমেই চলে আসলো পমফ্রেট ফ্রাই, এটা তো দারুণ লাগে, আমরা বাঙালি সবাই ভীষণ পছন্দ করি। আর তার সাথে আছে ধনিয়া আর হচ্ছে
পুদিনার চাটনি। দারুণ বানিয়েছে গো, আমরা বাড়িতে বানালে এত ভালো হয় না। আর তার সাথে দেখো এটা হচ্ছে মশালা কুলচা। আর এটা কি বলো তো, চিলি চিকেন নয়, এটা বানিয়েছে ভেটকি চিলি। দারুণ কিন্তু খেতে হয়েছে, মানে ভেটকি মাছের সাথে ওটা বানিয়েছে। আর তার সাথে ছিল দই কাতলা। দই কাতলা তো আমরা ভীষণই ভালোবাসি, আর আমি পেটি দেখে নিয়েছি। আর এটা হচ্ছে মাটন। আর তার সাথে কী বলতো, বাটার রাইস। এটা কি দারুণ খেতে, আমি প্রথম খেলাম জানো তো বাটার রাইসটা, ভীষণ ভালো বানিয়েছে। আর চোখ মুখের অবস্থা দেখেছো বন্ধুরা? একজনা এসে ইয়ার্কি মেরে বলে গেল, বৌদি সমস্ত তো গলে গলে পড়ে গেল মেকআপ, এবার কি হবে? আমি বললাম আর কি হবে, এবার দে ছুট বাড়ি, আর পারা যাচ্ছে না এত গরমের মধ্যে। আর বন্ধুরা, কৃষ্ণনগরের বিখ্যাত যে সরপুরিয়া, এটা হচ্ছে সেটা অধরের। কৃষ্ণনগরে আসলে কিন্তু একবার খেয়ে দেখো সরভাজা আর এই সরপুরিয়া, দারুণ কিন্তু খেতে হয়। বন্ধুরা পুরো ভিজে একদম মানে চুপচুপে হয়ে গেলাম, এত গরম, এত কষ্ট হয়েছে। তো ওদের সাথে তো যেটুকু পারলাম শেয়ার করলাম। আর এখন এগুলো আমি খুলে মানে শান্তি পাই আগে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে কিন্তু পুরো 10টা, মানে 10টা 5। আমি কিন্তু গেলাম একটু বসে খেয়ে তারপর সাথে সাথে চলে আসলাম, মানে 1 ঘন্টার মধ্যে চলে আসলাম একদম বাড়ির কাছে। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড হেমে গেছি, গরমে প্রচুর কষ্ট পেয়েছি, আর গরমটাও খুব পড়েছে তাই না? সবারই একই অবস্থা। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।